গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 54 54তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। এবং এখানে আজকে আমরা মিক্সড জিকে প্র্যাকটিস করব। প্রত্যেকে আমাদের ক্লাস রুটিন দেখো, বছরের প্রায় শেষের দিকে এসে গেলাম। পরে ক্লাস দেখা হবে তোমাদের নতুন বছরে 2024-এ, আর না 2025-এ গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে? তো আপাতত ডিসেম্বরে যে ক্লাস রুটিন আমাদের চলছিল, ক্লাস রুটিন এটা আছে সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ মিক্সড জিকে ক্লাস। অন্যান্য ক্লাস রুটিন এটা আছে, প্রত্যেককে একবার দেখে নাও। সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক পেতে যুক্ত হও আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ কোথায় পাবে? প্লে স্টোরে গেলে তোমরা TWS একাডেমি সার্চ করো, অ্যাপ পেয়ে যাচ্ছ, অ্যাপ ডাউনলোড করো। সেখানে আমরা যে কোর্সগুলো করাচ্ছি, যে নতুন ব্যাচ রয়েছে এই বছরের শুরুতে লঞ্চ হয়েছে, গত ডিসেম্বরেই শুরু হচ্ছে আমাদের 23 তারিখ থেকে, মাত্র এক সপ্তাহ হয়েছে। 2025 সালে পরীক্ষা WBKPর জন্য এই প্র্যাকটিস ব্যাচ সব থেকে দুর্দান্ত ব্যাচ হতে চলেছে। এবং এখানে আমরা সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস করাবো, এমসিকিউ প্র্যাকটিস, সমস্ত ক্লাসের PDF। সোম থেকে শনিবার ক্লাসগুলো চলবে আপকামিং 3 মাস। এই 3 মাসের ক্লাস তোমরা 8 মাস ধরে ভ্যালিডিটি পাচ্ছ। এবং এই ক্লাস সংখ্যা হিউজ, প্রচুর ক্লাস পাচ্ছ, প্র্যাকটিস ক্লাস, যে প্র্যাকটিস করলে তোমার আর অন্য আলাদাভাবে প্র্যাকটিস করা লাগে না। তুমি যদি মনে করো যে স্যার আমি বই কিনবো না, এই ক্লাস করলে হবে, অবশ্যই হবে, ঠিক আছে? এই ক্লাসের প্র্যাকটিস করলেই তোমার যথেষ্ট WBKPর জন্য, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী ব্যাচ ANM GNM ব্যাচ রয়েছে। ANM GNM বর্তমানে এই পরীক্ষায় কিন্তু পরীক্ষার্থী বাড়ছে ANM GNM, যার ফলে তুমি নার্সিং এর সুযোগ পাচ্ছ। মেল নার্স অ্যাভেলেবেল আছে এবং মেল নার্সের জন্য এই একই পরীক্ষা। যাই হোক, ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পাচ্ছ। যদি কারো প্রয়োজন হয় এই ব্যাচের, অবশ্যই নিতে পারো, বা অনেকে তোমরা জানিয়ে দিতে পারো, শেয়ার করতে পারো। ফাউন্ডেশন ব্যাচ রয়েছে আমাদের, ফাউন্ডেশন ব্যাচ 4.0, যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য এই ব্যাচ WBKP PSC রেল SSC ফাউন্ডেশন ব্যাচ। SSC রেলের জন্য শুধু প্র্যাকটিস ব্যাচ, সেটাও কিন্তু আমাদের আছে। তাহলে অনেক ব্যাচের কথা বললাম, এবার আমরা শুরু করব। তো প্রত্যেকে শুরু করার আগে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখলাম, কারণ পরবর্তী ক্লাস যেটা হবে আমার পরের বছরে, ঠিক আছে, 2025 সালে। যাই হোক, তো আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনা কালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়? সর্বশিক্ষা অভিযান যেটি শুরু হয় 2001 সাল, এই সময়ে। সর্বশিক্ষা অভিযান শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে? সপ্তম, অষ্টম, নবম, দশম? এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলা হচ্ছে। তাহলে এখানে তোমাকে জানতে হবে যে কোন পরিকল্পনা কোন সালে হয়। প্রথম পরিকল্পনা 1951 থেকে 56, পরেরটা 56 থেকে 61, পরেরটা 61 থেকে 66, তারপর 3 বছর গ্যাপ রয়েছে, পরিকল্পনা বিরতি। তারপর 66-র পরে 69 থেকে 74, চতুর্থ 74 থেকে 78, পঞ্চম মিডিলে আবার 2 বছর জনতা প্ল্যান, তাই তো? তারপর ষষ্ঠ আসছে 80 থেকে 85, ষষ্ঠ। তা সপ্তম 85 থেকে 90, 90 থেকে 2 বছর আবার গ্যাপ, সেকেন্ড প্ল্যান হলিডে, ঠিক আছে? তাহলে অষ্টম শুরু হচ্ছে কবে? সপ্তম হচ্ছে 19, আমি একটু জাস্ট তোমাদের ব্যাকে নিয়ে গেলাম। 85 থেকে 90, এটা হচ্ছে 1992 থেকে 97, 1997 থেকে 2002। তাহলে উত্তর আমাদের চলে এসছে এখানে 1997 থেকে 2002। তাহলে উত্তর আমরা পেয়েছি সর্বশিক্ষা অভিযান নবম পরিকল্পনাকালে হয়। এটা সালটা 2002 থেকে 2005, 7 হবে, 5 বছর পরে 2007 হবে। তাহলে উত্তর আমরা পেয়েছি নবম পরিকল্পনার সময় সর্বশিক্ষা অভিযান শুরু হয়। তখন তৎকালীন ভারতের
প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আরোগ্য নিকেতন এর রচয়িতা কে? আরোগ্য নিকেতন এর রচয়িতা কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কালিদাস নাগ, গোকুল নাগ, সুবোধ ঘোষ। আরোগ্য নিকেতন এর রচয়িতা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং এই বইটি প্রকাশিত হয়েছে 1953 সালে প্রকাশিত হয় এই বইটি। এবং এই বইটা লেখার জন্য, ফর দিস নোভেল, এই উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিল কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিল এবং পরবর্তীতে 1956 সালে হে রিসিভড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। 56 সালে এই আরোগ্য নিকেতনের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। প্রথম কোন ভারতীয় সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেন? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, স্ট্যাটিক জিকে থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম ভারতীয় আরতি সাহা, অভিজিৎ রাও, ব্রজেন দাস, মিহির সেন। উত্তর হবে মিহির সেন। অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। উত্তর হবে মিহির সেন। প্রথম মহিলা বললে উত্তর হবে, প্রথম মহিলা যিনি সাঁতরে পার করেন আরতি সাহা। তাহলে মিহির সেন আমরা যদি দেখি 1958 সালের সেপ্টেম্বর 27 এই তারিখে মিহির সেন ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন। আরতি সাহা ঠিক তার পরের বছর সেপ্টেম্বর 29 1959 সালে তিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। এবং ফার্স্টেস্ট ভারতে আরেকজন রয়েছে অনিতা সুদ, তিনি ভারতের দ্রুত যিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেছেন 8 ঘন্টা 8.15 আওয়ারে, 8 ঘন্টা 15 মিনিটে, সেটা হচ্ছে অনিতা সুদ। ভারতে সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? ওটা পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন। পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন ছিল এটা। ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? আরব দেশ হিন্দু আক্রমণ দ্বারা, তুর্কিদের ভারত আক্রমণ, সুফি ফকিরগণ, আরবীয় পরিব্রাজক দ্বারা, মালাবার উপকূলে আরব বণিকগণ দ্বারা। এখানে উত্তর কোনটি হবে? উত্তর হবে অপশন ডি মালাবার উপকূল, যেটা কোথায়? কেরালাতে। এই কেরলের মালাবার উপকূলের আরব বণিকদের দ্বারা প্রথম ভারত ইসলাম ধর্মের সংস্পর্শে এসছে। এখানে কিছু ইনফরমেশন দেখো। আরব বণিক দ্বারা 7ম শতাব্দীতে ভারতের মালাবার উপকূল এবং কঙ্কন গুজরাট উপকূলে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে। কেরালাতে চেয়ারম্যান জুমা মসজিদকে ধরা হচ্ছে ভারতের প্রথম মসজিদ মনে করা হয়, যেটিকে মালিক দিনার 629 সালে তৈরি করেছেন। কে সর্বপ্রথম বিদেশি ভূমিতে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন? মাদাম কামা, রাজা মহেন্দ্র প্রতাপ, দাদাভাই নওরোজি, তারকনাথ দাস। কি সর্বপ্রথম বিদেশি ভূমিতে ভারতের সর্বপ্রথম বিদেশি নয়, বিদেশি ভূমিতে সর্বপ্রথম বিদেশি ভূমিতে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে? উত্তর হবে কে? মাদাম কামা, রাজা মহেন্দ্র প্রতাপ, দাদা ভাই নওরোজি, তারকনাথ দাস। উত্তর হবে অপশনে মাদাম কামা। ম্যাডাম ভিকাজি কামা 22 আগস্ট 1907 সালে বিদেশি ভূমিতে ভারতীয় পতাকা উত্তোলনকারী প্রথম ব্যক্তি হয়েছিলেন। জার্মানির স্টুটগার্টে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে পতাকা উত্তোলন করার সময় তিনি ব্রিটিশদের কাছ থেকে সাম্য স্বায়ত্তশাসনের জন্য আবেদন করেছিলেন, যারা ভারতীয় উপহার গ্রহণ করেছিল। যাই হোক, তো এখানে নামটা মাদাম ভিকাজি কামা, তিনি প্রথম জার্মানিতে উত্তোলন করেন। বাংলায় কৃষক প্রজাপার্টিকে প্রতিষ্ঠা করে কে? বাংলায় কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেছেন
তো এখানে উত্তর কি হবে? এ কে ফজলুল হক, আব্দুল হালিম, মুজফর আহমেদ, হুমায়ুন কবির। উত্তর হবে অপশনে এ কে ফজলুল হক, যাকে বলা হয় শের ই বাঙ্গাল। শের ই বাঙ্গাল কাকে বলা হয়? শের ই বাঙ্গাল বলা হয় এ কে ফজলুল হককে। তো এই এ কে ফজলুল হক বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। তোমরা বলবে কমেন্ট করে এটি কত সালে তিনি প্রতিষ্ঠা করেন। তোমরা সালটা হোমওয়ার্ক করবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। আইসিসি ওমেন টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 কে চ্যাম্পিয়ন হলো? কোন দল, কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? বলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া। সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছে অ্যান্সার করো। আইসিসি ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপ 2025 কে চ্যাম্পিয়ন হলো? উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড। কাকে হারিয়েছে? সাউথ আফ্রিকাকে হারিয়েছে। মেন টি-20 এটা আমরা প্রত্যেকে ভুলবো না কেউ। এবছর 2024 সালে মেন টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া চ্যাম্পিয়ন, সেটাও সাউথ আফ্রিকাকে হারিয়ে। গাছের বয়স গণনা করা হয় কিভাবে? গাছটির উচ্চতা মেপে, পরিধি মেপে, নির্যাস বিশ্লেষণ করে, গাছের গুড়ির কোনো অংশের বার্ষিক বৃদ্ধির বলয় গণনা করে। সবকিছু একটা সিস্টেম আছে, তাই তো? তো গাছেদেরও বয়স নির্ণয় করা যায়। তো সেই পদ্ধতিটা কি? সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অপশন ডি যেটা আছে, উত্তর সঠিক হচ্ছে এটা অপশন ডি। গাছের গুড়ির কোনো অংশের বার্ষিক বৃদ্ধির এই বলয় গণনা করে গাছের বয়স বোঝা যায়। মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে কোন শিল্পনীতি গড়ে উঠেছে? 1948 শিল্পনীতি, 66, 56, 91। মহালনবিশ মডেলের প্রশান্ত চন্দ্র মহালনবিশ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান আমরা জানি। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান শুরু হয় কত সালে? 1956 থেকে 61, 1956 to 61, 1956 থেকে 61। তাহলে উত্তরটা কি হবে? 1956 সালে শিল্পনীতি। এটা ভারতের ফার্স্ট শিল্পনীতি, ফার্স্ট প্রথম জাতীয় শিল্পনীতি 1948 শিল্পনীতি। স্বাধীনতার পরে এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির। শ্যামাপ্রসাদ মুখার্জি তখন শিল্পমন্ত্রী থাকে। শ্যামাপ্রসাদ মুখার্জির নীতি ছিল এটা প্রথমটা, 1948 শিল্পনীতি, যেটা ভারতের প্রথম জাতীয় শিল্পনীতি। আচ্ছা, কে জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য নয়? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি, যেটা গঠিত হয় 1952 সালে। এটা একটা কমিটি বলতে পারো, একটা পরিষদ, কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা শুরু হয় 1952 সালে। তো এইটা একটা কাউন্সিল গঠন করা হয়। এতে সদস্য কারা থাকে? রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক, মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী। জাতীয় উন্নয়ন পরিষদ যার সদস্য নয় হচ্ছে রাজ্যপালরা। রাজ্যপাল থাকে না, আর থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক এবং মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী, মানে ক্যাবিনেট মিনিস্টার সেন্ট্রালের, তারা থাকে জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য। তাহলে 9 হচ্ছে রাজ্যপাল। সম্প্রতি স্কাই ট্র্যাক্স কর্তৃক প্রদত্ত কোন এয়ারলাইন্স ভারতের অথবা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ এয়ারলাইন্স হিসেবে পুরস্কৃত হলো? তাহলে স্কাই ট্র্যাক্স কর্তৃক, একটা সংস্থা কর্তৃক প্রকাশিত হচ্ছে কোন এয়ারলাইন্স ভারত তথা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ এয়ারলাইন হিসেবে পুরস্কৃত হলো? এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো,
স্পাইস জেড? বলতে পারবে উত্তর কি হতে পারে এখানে? উত্তর হয়ে যাবে ভিস্তারা এয়ারলাইন্স। ভিস্তারা এয়ারলাইন্স যেখানে টাটা গ্রুপের শেয়ার রয়েছে 51%। টাটা গোষ্ঠী প্লাস সিঙ্গাপুরের একটা এয়ারলাইন। টাটা গ্রুপ, যার মালিক হচ্ছে টাটা গ্রুপ প্লাস সিঙ্গাপুরের একটা এয়ারলাইন, সিঙ্গাপুর। যার মালিক আর কি আমি বলছি, ভিস্তারা এয়ারলাইন্স, যেটা টাটা গ্রুপ 51%, এরা 49% শেয়ার হোল্ডার রয়েছে। টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের যৌথ একটা এয়ারলাইন্স রয়েছে, যেটা বলা হচ্ছে ভিস্তারা এয়ারলাইন্স, যেটা বেস্ট এয়ারলাইন্স হিসেবে মর্যাদা পেয়েছে সম্প্রতি, মানে 2024 সালেই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটি কবে প্রতিষ্ঠিত হয়? আইডিবিআই কবে প্রতিষ্ঠিত হয়? কত সালে এর প্রতিষ্ঠা হয়? উত্তর কি হবে বলো প্রত্যেকে? জুলাই 1964, 1966, 1962, 1968। তাহলে জুলাই সবগুলো আছে, জুলাই কমন রয়েছে। 1 জুলাই 1964, 1 জুলাই, জুলাই মাসের 1 তারিখে। ফার্স্ট জুলাই 1964 সালে প্রতিষ্ঠিত হয় আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। লরেন্জ বক্ররেখা, এটি কি নির্ধারণ করতে সাহায্য করে? বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দারিদ্র্য নাকি আয় বন্টন? অর্থনীতির একটা বিষয়, যেটা একটা ডায়াগ্রাম বোঝাচ্ছে একটা। ঠিক আছে, যে ডায়াগ্রাম দিয়ে আমরা কি বুঝতে পারি? উত্তর হবে অপশন ডি, আয় বন্টন। মানুষের মধ্যে আয় কেমন হচ্ছে সেটা এই বক্ররেখা থেকে বোঝা যায়। আচ্ছা, 2024 সালের ফিফা মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হলেন কে? রিসেন্ট খবর, কয়েকদিন আগেই 18 তারিখে, 18 ডিসেম্বর অ্যাওয়ার্ডটা দিয়েছে। ফিফা মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার এবার আর রদ্রি কিন্তু পায়নি। স্পেনের রদ্রি যে ব্যালন ডি অর পেয়েছে, তিনি কিন্তু হয়েছে সেকেন্ড। ফার্স্ট হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, পিপলস ভোটে, মানুষের ভোটে জয়লাভ করেছে কে? ভিনিসিয়াস জুনিয়র সঠিক উত্তর হয়ে যাবে। টোটাল যে ভোটিং সিস্টেম আছে এখানে, কিছু ভোট দেয় ক্যাপ্টেনরা, কিছু কোচ, কিছু ম্যানেজমেন্ট, আর থাকে পাবলিক ভোট। যেখানে দেখা যাচ্ছে 2 লক্ষ সামথিং ভোট পেয়েছে রদ্রি, আর সেখানে 11 লক্ষেরও বেশি ভোট পেয়েছে ভিনিসিয়াস জুনিয়র। যারা খেলা দেখে রীতিমতো, তারা কিন্তু ভোট দিয়েছে কারকে? ভিনিসিয়াস জুনিয়র। আর যারা আন্দাজে ভোট দেয় বা লোক দেখে ভোট দেয়, তারা দেবে রদ্রিকে। যাই হোক, এবার কিন্তু ফিফা মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ভিনিসিয়াস জুনিয়র 2024-এ। এটা কিন্তু মাথায় রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে আপকামিং তোমাদের যে কোনো এক্সাম, রেল বলো, এসএসসি বলো। রেল এসএসসিতে তো দেবেই দেবে প্রশ্নগুলো, বিশেষ করে খেলাধুলো সম্পর্কিত অনেক অ্যাওয়ার্ড হয়। ব্যালন ডি অর কে পেয়েছে সেটাও দিতে পারে, এটা কে পেয়েছে ব্যালন ডি অর, তাহলে নাম মনে রাখবে রদ্রি। রদ্রি, ফ্রান্সের রদ্রি 2024-এ ব্যালন ডি অর জিতেছে। 2024-এ ফিফা মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ভিনিসিয়াস জুনিয়র, এটা ফিফা কর্তৃক। আর ব্যালন ডি অরটা কারা দেয়? ফ্রান্সের সংগঠন, ফ্রান্সের ফুটবল ফেডারেশন, যেটা থেকে কিন্তু মূল্য বেশি কোনটা? ফিফা মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার, যেটা ফিফা ফুটবল সংস্থা, যে হেড ফুটবল সারা পৃথিবীর নিয়ন্ত্রক সংস্থাকে ফিফা। ফিফার হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের জুরিখে। সুইজারল্যান্ডের জুরিখে এই ফিফার সদর দপ্তর রয়েছে। আচ্ছা, জলকে আমরা 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে জলের আয়তনের কি পরিবর্তন লক্ষ্য করা যাবে? বলো। জলের ক্ষেত্রে আমরা ব্যতিক্রান্ত প্রসারণ দেখি। এই 0 থেকে 4, 4 থেকে 10 বা 4 থেকে সামথিং, তুমি যতই যাও, মেন ঘটনা কি দেখো। ধরো এটা হচ্ছে 0 ডিগ্রি, এইভাবে এটা যদি পার্টটা আমরা দেখি, এটা ধরো 4 ডিগ্রি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড।
এটা 0°C। এবার তুমি যাও, এটা ধরো স্কেল আছে এইরকম, তাহলে যখন জলের উষ্ণতা বাড়াচ্ছ 0 থেকে 4 পর্যন্ত, তখন একটা ঘটনা ঘটবে, 4-এর পরে আবার একটা ঘটনা ঘটবে। 4°C আমরা কি জানি, জলের ঘনত্ব সর্বাধিক হয়। তাহলে ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে আবার, এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে, ভর ভাগ আয়তন। একক আয়তনে বস্তুর ভরকে আমরা বলি ঘনত্ব। তাহলে এখানে আমরা কি জানি, নর্মালি কি জানি, যে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে। কিন্তু জলের ক্ষেত্রে এই 0 থেকে 4 পর্যন্ত আয়তন কমে, কারণ ঘনত্ব সর্বাধিক হয়তো। তাহলে ঘনত্ব, আয়তন যদি কমে ঘনত্ব বাড়বে 0 থেকে 4-এ। এটা 0°C। আর 4 পর্যন্ত যদি যাও, তাহলে আমরা দেখব এখানে কমবে, তারপর থেকে আবার এখান থেকে আবার বাড়বে। এই 4 পর্যন্ত কমবে, তারপর আবার বাড়বে। কোশ্চেন নাম্বার 16, আইএনসি। আইএনসি মানে কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশন যেটা হয়েছিল 1916 সালে, এই অধিবেশনের সভাপতিত্ব কে করেন? 1916 সালে অধিবেশন, যেটি ঐতিহাসিক কেন? এখানে একটা লখনৌ চুক্তি হয়, কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী মিলন ঘটে, লখনৌ চুক্তি কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের একটা চুক্তি হয়। তো ইম্পর্টেন্ট, এই জন্য অম্বিকাচরণ মজুমদার তিনি ছিলেন এই অধিবেশনের সভাপতি। চারমিনার কে নির্মাণ করেন? চারমিনার যেটা রয়েছে হায়দ্রাবাদে, হায়দ্রাবাদে আছে চারমিনার, যেটি নির্মাণ করেন মোহাম্মদ কুতুব শাহ বা কুলি কুতুব শাহ, এরকম নাম তোমরা বইতে পাবে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? 107, 136, 111, 105। হাঙ্গার ইন্ডেক্স 2024-এ র্যাঙ্ক কিছুটা কমেছে ভারতের। এই র্যাঙ্ক যদি আমরা দেখি, বর্তমান 2024 সালে যে ইন্ডেক্স প্রকাশিত হচ্ছে, সেখানে হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হয়েছে 105, 105 র্যাঙ্ক হয়েছে 127টি দেশের মধ্যে, 127টি দেশের মধ্যে 105 র্যাঙ্ক। খেয়াল থাকবে হাঙ্গার ইন্ডেক্স। আচ্ছা, এবার বলো যে বিগ ব্যাং থিওরি যেটি কি বিবৃত করে? বিগ ব্যাং থিওরি যেটি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়? আলু পাওয়া যায়, আমরা বলি কাণ্ড, আলু একটা কাণ্ড, তাই তো? আর হলুদটা কি? মূল, ফল, বীজ নাকি কাণ্ড? আদা পাওয়া যায়, সেটাও একটা কাণ্ড। আদা গাছ হলুদ গাছ প্রায় একই রকম দেখতে, একই রকম অনেকটাই। এটা হচ্ছে কাণ্ড, হলুদ পাওয়া যায় কাণ্ড থেকে। আচ্ছা, আমাদের বর্তমানে প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে TWS একাডেমি অ্যাপে, আমরা পেড কোর্স করাচ্ছি, যারা জানো না জেনে নাও। NMGNM এর ব্যাচ রয়েছে, ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ব্যাচ আছে, রেলের ব্যাচ, SSC রেল প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন 4.0, WBPKP প্র্যাকটিস ব্যাচ রয়েছে। 1897 খ্রিস্টাব্দে কে স্বদেশী ভান্ডার গঠন করে? প্রশ্ন হচ্ছে 1897 খ্রিস্টাব্দে কে স্বদেশী ভান্ডার এটি গঠন করেছেন? সরলা দেবী, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিন চন্দ্র পাল। তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে।
হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে? এটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে? কোশ্চেনটা বুঝতে পারছো? ইলেকট্রন আবিষ্কার কিন্তু বলা হয়নি যে যে থমসন অ্যান্সার করতে হবে। উত্তরটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেছেন বিজ্ঞানী নিলস বোর। অপশন ডি এখানে রাইট অ্যান্সার আছে। প্রশ্নটা নোট করে নাও যদি না জেনে থাকো। পরবর্তী কোশ্চেন, মায়ানমারের মুদ্রার নাম কি? বলো। মায়ানমার ভারতের প্রতিবেশী দেশ। মায়ানমারের মুদ্রার নাম কি? র্যান্ড, রিঙ্গিত, কিয়াত, বাত। তো এখানে যে মুদ্রাগুলো রয়েছে, র্যান্ড যে মুদ্রাটা সাউথ আফ্রিকাতে আমরা দেখব, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড, রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়া, কিয়াত হচ্ছে মায়ানমার এবং বাত হচ্ছে থাইল্যান্ড, থাইবাত, থাইল্যান্ড। এটা হচ্ছে মালয়েশিয়া। বলো, কোনটি মানুষের অতিরিক্ত রেচন অঙ্গ? অতিরিক্ত রেচন অঙ্গ কোনটি? মানুষের প্রধান রেচন অঙ্গ কোনটি? প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি। বৃক্ক। মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি। আর অতিরিক্ত সবগুলো এখানে আছে, যেগুলো ত্বক, যকৃৎ, ক্ষুদ্রান্ত, এগুলো অতিরিক্ত ফুসফুস, অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। অর্থাৎ ত্বকে ঘামের সাহায্যে আমাদের অনেক দেহের অপ্রয়োজনীয় বস্তু বেরিয়ে যায়। তেমন ক্ষুদ্রান্ত, যকৃৎ তারাও অনেক সময় রেচন সাহায্য করে, বিভিন্ন বস্তু রেচিত করে। গতদিনের হোমওয়ার্ক এটা ছিল যে কম্পিউটার প্রোগ্রামের যে ত্রুটি হয় সেটাকে কি বলা হয়? স্প্যাম, পলিশ, ভাইরাস নাকি বাগস? তো উত্তর হবে অপশন ডি, বাগস। অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আজকের হোমওয়ার্ক এটি থাকলো যে কোন রাশিটির কোনো একক নেই। 26 কোশ্চেনের মধ্যে তোমার আজকে সঠিক উত্তর কটি হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবে। আমাদের ক্লাস এখানে এন্ড হচ্ছে। প্রত্যেককে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, কারণ নেক্সট ক্লাস তোমরা পাচ্ছ নিউ ইয়ারে 2025-এ। তো প্রত্যেককে বলবো এই 2025 শুরু হওয়ার আগে মনে মনে একটা টার্গেট নিয়ে নাও যে হ্যাঁ 2024 সালে আমাকে চাকরি পেতেই হবে, যেভাবে হোক। তোমাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে তুমি যেন যে পরীক্ষা দাও সেটাই তুমি পাস করো, কোয়ালিফাই করো। ঠিক আছে, সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। ঠিক আছে, প্রত্যেকে যারা ক্লাস দেখছো অবশ্যই অবশ্যই এটা মনে মনে ঠিক করে নাও যে আমার চাকরি পেতেই হবে এই বছরে। ঠিক আছে, ওকে। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ফ্রি ক্লাস পেতে কানেক্ট হও দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে। সকলে সাবস্ক্রাইব করে নেবে এবং অ্যাপ ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে গিয়ে। ওকে, তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে মনে মনে একটা সংকল্প রাখো, একটা টার্গেট রাখো, একটা পরীক্ষাকে টার্গেট করো, সেই টার্গেট ধরে তুমি এগিয়ে চলো এবং খুব ভালো করে পড়াশোনা করতে হবে যাতে করে তুমি যে পরীক্ষা দেবে এক চান্সে যেন পাশ করে যাও। ঠিক আছে, যা আগে হয়ে গেছে হয়ে গেছে, যতটা তুমি শিখেছো বা শিখতে পেরেছো ব্যাস। এবার তোমাকে আগামীতে আপডেট করতে হবে। এই 2024 শেষ হওয়ার আগেই তুমি তোমার ঘাটতিগুলো আগে নোট করো যে আমার ইতিহাস এখনো এই চ্যাপ্টার বাকি আছে, এগুলো ভালো পারছি না, সায়েন্সের এই চ্যাপ্টারগুলো আমার এখনো ভুল হচ্ছে, ম্যাথের এই চ্যাপ্টারগুলো আমার এখনো ঠিকঠাক বুঝতে পারি না। তাহলে এইগুলো আগে তুমি ফাইন্ড আউট করো তোমার কোথায় কোথায় ঘাটতি আছে। প্রত্যেকটা সাবজেক্ট, ইংরেজিতে কোথায় ঘাটতি আছে, ইতিহাস কোথায় ঘাটতি, ভূগোলে কোথায়, সায়েন্সে কোথায়, ইকোনমি, পলিটি কোন কোন জায়গায় সমস্যা আছে সেগুলো তুমি ফাইন্ড আউট করো এবং সেগুলোকে ওভারকাম করতে হবে যত দ্রুত সম্ভব। তোমাকে সেগুলোকে কাটিয়ে উঠতে হবে, সেগুলো রেডি করে ফেলতে হবে। ঠিক আছে,
তখন দেখবে যে পরীক্ষায় তুমি বসছো সেটা চাকরি পাচ্ছ। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম। ওকে, টাটা, বাই।